স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। স্বাগত জানাচ্ছি নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের অনলাইন ক্লাসে। আজকে আমি হিসাব বিজ্ঞান নিয়ে আলোচনা করব। তবে আজকের যে চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে আর্থিক বিবরণী অধ্যায় 10। তো অধ্যায় 10 নিয়ে আমরা গত ক্লাসে একটা ভিডিও দিয়েছিলাম। সেখানে আমরা এই অধ্যায় 10 এর সকল প্রকার চার্ট, যতগুলো চার্ট ছিল বা কিভাবে আমরা আর্থিক বিবরণী তৈরি করব সেই চিত্রগুলো বা ছকগুলো আমরা আলোচনা করেছিলাম, এবং ছকের মধ্যে কোন কোন বিষয় বা কোন কোন উপাদানগুলো আমরা অন্তর্ভুক্ত করব সেই ব্যাপারগুলো নিয়ে আমরা আলোচনা করেছিলাম। তারপরে আলোচনা করেছিলাম যে সেই ছকের কোন উপাদানগুলোকে আমরা কোন ধরনের চিহ্ন দিব প্রশ্নের মধ্যে দেখলে, সেই ব্যাপারটা নিয়ে আমরা আলোচনা করেছি। তারপর আমি একটু রিভাইজ করে নেই যে আমাদের এই আর্থিক বিবরণী চ্যাপ্টারের প্রথমত যেই পাঠটি করতে হয় সেটি হচ্ছে বিশদ আয় বিবরণী। বিশদ আয় বিবরণী, বিশদ আয় বিবরণী করতে হয়। তো এই বিশদ আয় বিবরণীর মধ্যে দুইটা অংশ থাকে, একটা হচ্ছে মোট মুনাফা আর একটি হচ্ছে নিট মুনাফা। তো মোট মুনাফা, মোট মুনাফা আর একটি হচ্ছে নিট মুনাফা, দুটি ব্যাপার, মোট মুনাফা এবং নিট মুনাফা। তো আমি বলেছিলাম যে মোট মুনাফা বের করার জন্য, মোট মুনাফা নির্ণয় করার জন্য যে সকল উপাদান প্রয়োজন ওগুলাকে আমরা এ চিহ্ন দিয়েছিলাম, এ। আর নিট মুনাফা বের করার জন্য যেগুলো প্রয়োজন সেগুলোকে বি। তবে বি কে আবার তিনটা ভাগ করা হয়েছিল, B1, B2 এবং B3, তিনটা ভাগ করেছে বি কে। মোট মুনাফার পর থেকে নিট মুনাফা পর্যন্ত যাইতে আমাদের যে সকল উপাদান প্রয়োজন সেগুলো বি। তবে বি এর মধ্যে তিনটা ভাগ, একটি হচ্ছে পরিচালন ব্যয়, B1 হচ্ছে পরিচালন ব্যয়, B2 হচ্ছে অন্যান্য আয় এবং B3 হচ্ছে অন্যান্য ব্যয়। এইভাবে আমরা ভাগ করেছিলাম যে মোট মুনাফার পর থেকে নিট মুনাফা পর্যন্ত যেতে আমাদের তিনটা ধাপ পার হইতে হয়। প্রথম ধাপ হলো পরিচালন ব্যয়, তারপরে ধাপ হলো অন্যান্য আয়, তারপরে ধাপ হলো অন্যান্য ব্যয়। তো আমরা গত ক্লাসের যে চার্টটি আছে বা যে ক্লাসটি আছে সেই ক্লাসটা যদি আমরা খুব ভালোভাবে প্রত্যক্ষ করে থাকি এবং বাসায় যদি প্র্যাকটিস করে থাকি সেই চিত্রগুলা বা সেই উপাদানগুলা, তাহলে আজকের এই ক্লাসটি বুঝতে আমাদের খুবই সহজ হবে। তাহলে আজকে আমি তোমাদের সাথে যে পুরো একটি সৃজনশীল নিয়ে আলোচনা করার চেষ্টা করব, আর তোমরা সবাই খুব মনোযোগ সহকারে অবশ্যই দেখবে এবং বাসায় প্র্যাকটিস করবে, তাহলে অবশ্যই এই চ্যাপ্টার সম্পর্কে খুব ভালো ধারণা হবে। তাহলে আমরা চলে যাই একটি সৃজনশীলে। এখন খেয়াল করো যে আমরা পাঠ্য বইয়ের সৃজনশীল 5 175 পৃষ্ঠায় সৃজনশীল 5 নিয়ে আজকে আলোচনা করব। কারণ এই 5 নম্বর সৃজনশীলে আমাদের খতে মোট মুনাফা এবং গতে নিট মুনাফা নির্ণয় করতে বলেছে। তাহলে প্রথমত আজকে এখন আমরা বিশদ আয় বিবরণীটা শিখব। তো চন্দনা এন্টারপ্রাইজের 17 সালের 31 ডিসেম্বর তারিখে রেয়া মিল ও অন্যান্য সমন্বয় নিবে দেওয়া হলো। তো এইখান থেকে আমরা এখন দাগাবো হচ্ছে যে উপাদানগুলা, যে মোট মুনাফার জন্য যেগুলো দরকার ছিল এ, নিট মুনাফার জন্য যেগুলো B1, B2, B3, এই সকল ব্যাপারগুলো দাগাবো। এবং আর্থিক অবস্থার বিবরণীতে যে সকল উপাদানগুলো গিয়েছিল, যে আর্থিক অবস্থার বিবরণীতে প্রথমে সম্পদ পাশকে 4টা ভাগে ভাগ করা হয়েছে, স্থায়ী সম্পদ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ, চলতি সম্পদ, অলিক সম্পদ। তো স্থায়ী সম্পদের জন্য আমরা চিহ্ন দিয়েছিলাম F, বিনিয়োগের জন্য চিহ্ন দিয়েছিলাম I, চলতি সম্পদের জন্য চিহ্ন দিয়েছিলাম C, অলিক সম্পদের জন্য চিহ্ন দিয়েছিলাম O। তাহলে FICO। আর দায়ের জন্য মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্বের পাশে বা মালিকানা সত্ত্ব উপাদানের জন্য যে সকল উপাদান প্রয়োজন ছিল সেগুলোকে আমরা চিহ্ন দিয়েছিলাম E ফর ইকুইটি, মালিকানা সত্ত্ব। এবং দায়ের জন্য চিহ্ন দিয়েছিলাম আমরা D, চলতি দায় এবং দীর্ঘমেয়াদী দায়ের জন্য আমরা চিহ্ন ব্যবহার করেছিলাম D। তো এখন এইখান থেকে আমরা দেখাবো যে এখানে মজুদ পণ্য দেওয়া আছে 1117, যে বলা আছে চন্দনা এন্টারপ্রাইজে 17 সালের 31 ডিসেম্বর তারিখে রেয়া মিল ও সমন্বয়, যে 17 সালের 31 ডিসেম্বর তারিখের রেয়া মিল এবং সমন্বয়। তার মানে ব্যবসা শুরু হয়েছে কবে? জানুয়ারি মাসের 1 তারিখ। আর এই আর্থিক বিবরণীগুলো সাধারণত আমরা জানি যে 1 বছরেরই হয়ে থাকে। তো রেয়া মিল এবারে যাই, রেয়া মিলে শুরুতে আছে মজুদ পণ্য প্রারম্ভিক। তাহলে প্রারম্ভিক মজুদ পণ্য মোট মুনাফা নির্ণয় করতে গেলে বিক্রিত পণ্য ব্যয়ের মধ্যে কাজ হয়, এজন্য আমরা এটাকে চিহ্ন দিব A। এরপর লেখা আছে ক্রয় এবং বিক্রয়। তো মোট মুনাফা নির্ণয় করতে গেলে ক্রয় বিক্রয় ব্যবহার করা হয়, তাহলে ক্রয় বিক্রয়ের পাশে আমরা চিহ্ন দিব A। দপ্তর খরচ, দপ্তর খরচ মানে হচ্ছে অফিস খরচ, অফিস খরচ এটা হলো পরিচালন ব্যয় বসবে, তাহলে B1, এটাকে আমরা চিহ্ন দিব B1। এরপরে লেখা আছে পরিবহন খরচ, পরিবহন বলতে এখানে ক্রয় পরিবহন বোঝানো হয়েছে, তাহলে শুধু পরিবহন থাকলে এটা এতে কাজ হবে A, বিক্রিত পণ্য ব্যয়ের মধ্যে। এরপরে হাতে নগদ, হাতে নগদ হচ্ছে চলতি সম্পদ, তো চলতি সম্পদ হলে এটা আমরা C ব্যবহার করব, C। প্রাপ্য হিসাব ও প্রদেয় হিসাব,
প্রাপ্য হিসাব হচ্ছে চলতি সম্পদ, প্রদায় হিসাব হচ্ছে চলতি দায়। তো চলতি সম্পদের জন্য আমরা দেব চিহ্ন দেব সি, এবং চলতি দায়ের জন্য চিহ্ন দেব আমরা ডি। তাহলে পাশে লিখব সি প্লাস ডি। সি হচ্ছে প্রাপ্য হিসাবের জন্য, ডি হচ্ছে প্রদায় হিসাবের জন্য। কুঋণ ও সন্দেহজনক দেনা সঞ্চিতি, এটা B1 পরিচালন ব্যয়ের মধ্যে কাজ হবে। প্রাপ্ত বার্তা হচ্ছে অন্যান্য আয়, এটা B2। তো অন্যান্য আয়ের চিহ্ন দিয়েছিলাম আমরা B2। এবার অপর পৃষ্ঠার মধ্যে আরো কিছু ইনফরমেশন আছে, যেমন বিবিধ ক্ষতি এটা হলো অন্যান্য ব্যয়, বিবিধ ক্ষতি অন্যান্য ব্যয়, তাহলে B3 এর মধ্যে লিখবো। এরপর সরঞ্জাম বিক্রয়জনিত মুনাফা, যে কোনো স্থায়ী সম্পদ বিক্রি করে যদি লাভ হয় সেটা আমাদের জন্য অন্যান্য আয়ের মধ্যে বসবে, তাহলে B2। ব্যাংক চার্জ, এটা পরিচালন ব্যয়ের মধ্যে বসবে, B1। ব্যাংক চার্জ পরিচালন ব্যয়, B1। ডক চার্জ বিক্রিত পণ্য ব্যয়ের মধ্যে বসবে, তাহলে বিক্রিত পণ্য ব্যয় মানে মোট মুনাফা নির্ণয় করতে গেলে যেটা ব্যবহৃত হয়। তারপরে ডাক ও তার খরচ, এটা পরিচালন ব্যয়, B1 এ বসবে। এই হচ্ছে আমরা রেমিটটা দাগালাম। এরপরে সমন্বয়ে চলে যাব, যে সমন্বয়ে কিছু ইনফরমেশন আছে, যে নগদে পণ্য বিক্রয় 15,000 টাকা হিসাবভুক্ত হয়নি। তো নগদে যদি আমরা পণ্য বিক্রি করি তাহলে কি হয়, নগদান হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। তাহলে বিক্রয়ের সাথে যোগ, আবার নগদ টাকার সাথেও যোগ। তো নগদ টাকা হচ্ছে চলতি সম্পদ, আর বিক্রয় হচ্ছে ওই বিক্রিত মোট মুনাফার মধ্যে কাজ হবে আয়, বিক্রয়ের সাথে যোগ। তাহলে আমরা লিখতে পারি A প্লাস সি, মানে বিক্রয়ের সাথে যোগ হবে, আবার এই তোমার নগদ টাকার সাথেও যোগ হবে। তো নগদ টাকা হলে চলতি সম্পদ, এই জন্য সি। আর বিক্রয়টা হচ্ছে যে না আমরা আয়ের মধ্যে মোট মুনাফার অংশটুকু আয় বলছিলাম, তাহলে বিক্রয় তো মোট মুনাফার সাথে যা যোগ হবে। কুঋণ হিসাবে 2,500 টাকা অবলোকন করতে হবে, এটাকে বলা হয় নতুন কুঋণ, যেটা কিনা পরিচালন ব্যয় B1। এবং সম্ভাব্য কুঋণের 5%, যে দেনাদারের উপর 5%। সম্ভাব্য কুঋণ বলতে এই সবসময় এই পার্সেন্টেজটা দেনাদারের উপর হবে। দেনাদার যত টাকা আছে তার থেকে নতুন কুঋণটা বাদ দেওয়ার পর যা অবশিষ্ট থাকবে তার উপর 5%, এটাকে বলা হয় নতুন কুঋণ সঞ্চিতি। তো এই পুরো লাইনের কাজটা দুইবার কাজ হবে। একবার হচ্ছে পরিচালন ব্যয় গিয়ে পরিচালন ব্যয় পাশে বসবে নতুন কুঋণ এবং নতুন কুঋণ সঞ্চিতি, এবং এই দুইটাই আবার দেনাদার থেকে মাইনাস হবে চলতি সম্পদে গিয়ে। তার মানে এই 2 নম্বর সমন্বয়ের পাশে আমরা লিখতে পারি B1 প্লাস সি। B1 প্লাস সি। ব্যবসায় মামলা পরিচালনা খরচ 3 নম্বর সমন্বয় প্রদান করা হয়েছে 5,000 টাকা, যা হিসাবভুক্ত হয়নি। মামলা পরিচালনা খরচ, তাই মামলা পরিচালনা খরচ হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। তাহলে ব্যয় বৃদ্ধি আবার নগদ টাকা হ্রাস। তাহলে মামলা পরিচালনা খরচ হচ্ছে পরিচালন ব্যয় B1, এবং নগদ টাকা থেকে মাইনাস, তাহলে নগদ টাকা হচ্ছে চলতি সম্পদ, তাহলে সি তে গিয়ে বসবে আরেকবার B1 প্লাস সি। তাহলে 3 নম্বর সমন্বয়ের কাজ হলো B1 প্লাস সি। এরপরে অলিখিত আন্তঃফেরত মানে হচ্ছে বিক্রয় ফেরত, আন্তঃফেরত মানে হচ্ছে বিক্রয় ফেরত। তাহলে সমন্বয় যদি থাকে তাহলে সেটা দুইবার কাজ হবে, কারণ এটা জাবেদা হচ্ছে বিক্রয় ফেরত হিসাব ডেবিট আর দেনাদার হিসাব ক্রেডিট। তার মানে বিক্রয় থেকে মাইনাস, দেনাদার থেকেও মাইনাস। তাহলে বিক্রয় তো মোট মুনাফার মধ্যে A, আর দেনাদার থেকে মাইনাস, দেনাদার যে চলতি সম্পদ, এই জন্য এখানে সি। তাহলে আন্তঃফেরতের নিচে আমরা লিখবো A প্লাস সি। আবার বহিঃফেরত মানে হচ্ছে ক্রয় ফেরত, বই ফেরত হচ্ছে ক্রয় ফেরত। তো ক্রয় ফেরত হচ্ছে ক্রয় থেকে মাইনাস, আবার পাওনাদার থেকে মাইনাস, কারণ এটা জাবেদা হচ্ছে পাওনাদার হিসাব ডেবিট আর ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। তাহলে পাওনাদার থেকে মাইনাস করব, তাহলে পাওনাদার হচ্ছে চলতি দায়, তাহলে ডি লিখবো, আর ক্রয় থেকে মাইনাস এই জন্য এ লিখবো, তাহলে A প্লাস ডি। তাহলে এই দুই জায়গায় কাজ হবে। তো এই যে রেয়া মিলটা আমরা দাগাইলাম, আমি এই দাগানোর ব্যাপারটা স্ক্রিনেও তোমাদের সাথে শেয়ার করব। এরপরে কতে বলছে সমাপনী হাতে নগদ তহবিলের পরিমাণ নির্ণয়, যে সমাপনী হাতে নগদ, যে মাস বছর শেষে আমাদের হাতে কত টাকা আছে। দেখো তো এখানে রেয়া মিলে 5 নম্বরে সমন্বয় ছিল, রেয়া মিলে 5 ছিল হাতে নগদ 15,000 টাকা। সমন্বয় 1 নম্বরে বলছে নগদে বিক্রয়, তো বিক্রি করলে নগদ টাকার সাথে যোগ। আবার 3 নম্বরে বলছে যে মামলা পরিচালনা খরচ করতে গিয়ে আমাদের 5,000 টাকা চলে গেছে। তাহলে এই নগদে বিক্রয় 15,000 টাকা যোগ হবে, আর মামলা পরিচালনা খরচ 5,000 টাকা বিয়োগ হবে। তাহলেই আমার এই সমাপনী নগদ তহবিলের পরিমাণটা নির্ণয় হয়ে যাবে। তারপর আমি তোমাদেরকে বোর্ডে করে দেখাচ্ছি, সবাই মনোযোগ দিয়ে আশা করি। তো আমরা সৃজনশীল 5 এর ক, এখানে লিখবো সমাপনী হাতে নগদের পরিমাণ নির্ণয়, লিখে গড় করব এরকম ভাবে। বিবরণ টাকা টাকা, সমাপনী হাতে নগদের পরিমাণ নির্ণয়, বিবরণ টাকা টাকা। এখানে লিখবো বিবরণ, এখানে টাকা, এখানেও টাকা। ওকে, তো প্রথমে লিখবো হাতে নগদ, যেটা রেয়া মিলে দেওয়া আছে, হাতে
নগদ, যেটা কিনা রেয়া মিলে দেয়া আছে আমাদের, রেয়া মিলে হাতে নগদ দেয়া আছে 15,000 টাকা। তাহলে এটা আমরা প্রথম ঘরে কাজ করব, যেটা রেয়া মিলে আমরা পাইলাম, রেয়া মিল 5 নম্বরে পাইলাম হাতে নগদ 15,000 টাকা। এর সাথে যোগ নগদে বিক্রয়, নগদে বিক্রয়, কারণ নগদে বিক্রি করলে আমাদের কাছে নগদ টাকা আসে, এতে করে নগদ টাকার সাথে কি হবে, যোগ হবে। তাহলে 15,000 টাকা এখানে যোগ, তাহলে এখানে হলো 30,000 টাকা। এই টাকা থেকে আবার মামলা পরিচালনা খরচ আছে সমন্বয় 3 নম্বরে, মামলা পরিচালনা খরচ, মামলা পরিচালনা খরচ, পরিচালনা খরচ প্রদান করা হয়েছিল ওইখানে 5,000 টাকা। তাহলে মামলা পরিচালনা খরচটা বাদ দেওয়ার পর আমাদের হাতে থাকে 25,000 টাকা। এইটা হলো সমাপনী হাতে নগদ। তাহলে আমরা অবশ্যই ক নম্বরটা বুঝতে পেরেছি যে সমাপনী হাতে নগদের পরিমাণ যখন বের করতে বলবে, রেয়া মিল এবং সমন্বয় এই উভয়ের মাধ্যমেই আমাদের এই সমাপনী হাতে নগদ বের করতে হবে। আমরা আশা করি যে 5 ক বুঝতে পেরেছি। এরপরে আমরা চলে যাব 5 খ, বিশদ বিবরণী প্রস্তুত করে মোট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। আমরা এখন মোট মুনাফা বা ক্ষতি বের করার চেষ্টা করব, সবাই খেয়াল করবে। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, এখন খেয়াল করো যে এখন আমরা 5 খ সৃজনশীলটি করব, যে এখানে বলছে যে মোট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। তাহলে আমাদের মোট মুনাফা বা ক্ষতির পরিমাণ যদি বের করতে বলে, তার মানে আমাকে বিশদ বিবরণীর প্রথম অংশটুকু করতে হবে, যেটার মাধ্যমে আমরা মোট মুনাফা নির্ণয় করব। তাহলে আমরা এরপরে লিখব কোম্পানির নাম চন্দনা এন্টারপ্রাইজ, বিশদ আয় বিবরণী 31 ডিসেম্বর 2017, এই সময়টা লিখলাম। এরপরে বিবরণ টাকা টাকা টাকা, 3টা টাকার ঘর কাজ করব। তো প্রথমে আমাদের যে আমরা শিখেছিলাম যে মোট মুনাফা বের করতে গেলে শুরুতেই যে কাজটা করতে হয়, শুরুতেই আমাদের লিখতে হয় বিক্রয়। এই চিহ্ন দেওয়া আছে দেখো যে বিক্রয়। তাহলে বিক্রয় আছে রেয়া মিলে, ব্যাপারটা খেয়াল করো, রেয়া মিলে 2 নম্বরে বিক্রয় ক্রেডিট 3,50,000 টাকা, 3,50,000 টাকা। আমরা 2 নম্বর করে কাজ করলাম, 3,50,000 টাকা। এরপরে খেয়াল করতে হবে যে রেয়া মিলের মধ্যে কোথাও ফেরত আছে কিনা। তো রেয়া মিলের মধ্যে কোথাও ফেরত নাই বা কারবারি বারটাও আছে কিনা সেই ব্যাপারটাও খেয়াল করতে হবে। তো কারবারি বারটাও নাই, তো সমন্বয় তারপরে চলে যেতে হবে। 1 নম্বর সমন্বয় লেখা ছিল নগদে বিক্রয়, ওখানে এই চিহ্ন দেওয়া ছিল। তো আমরা বলেছিলাম নগদে বিক্রয়, বিক্রয়ের সাথে যোগ। তাহলে এখানে আমরা যোগ অলিখিত, কারণ এটা যেহেতু হিসাবমুক্ত হয়নি, এজন্য এটাকে লিখব অলিখিত বিক্রয়। তো অলিখিত বিক্রয় 15,000 টাকা। তো যদি যোগ করি তাহলে হয় 3,65,000 টাকা। এবার আরেকটা ব্যাপার আছে দেখো, 4 নম্বর সমন্বয় লেখা আছে অলিখিত আন্তঃফেরত 2,000 টাকা। আন্তঃফেরত মানে হচ্ছে বিক্রয় ফেরত, আন্তঃফেরত হচ্ছে বিক্রয় ফেরত, এটা বিক্রয় থেকে বিয়োগ করতে হয়। তাহলে এখানে আমরা লিখব মাইনাস অলিখিত, কারণ এটাও হিসাব করা হয়নি, অলিখিত বিক্রয় ফেরত। অলিখিত বিক্রয় ফেরত আছে আমাদের এখানে 2,000, অলিখিত বিক্রয় ফেরত আছে 2,000 টাকা। হ্যাঁ, 2,000 টাকা। তো লিখলাম, তো 3,65,000 থেকে 2,000 টাকা বাদ দিলে 3,63,000 টাকা। এই যে বিক্রয় বের হলো, এটা হলো নিট বিক্রয়, এটার নাম হচ্ছে নিট বিক্রয়। তাহলে আমরা মোট মুনাফার প্রথম অংশটুকু কাজ করলাম, বিক্রয়ের কাজ করলাম, এখানে আমরা নিট বিক্রয় বের করলাম। এরপরে আমাদের দরকার বিক্রিত পণ্যের ব্যয়। তো বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে, আবার এর পরে নিচে লিখব আমরা বাদ বিক্রিত পণ্যের ব্যয়। তো আমরা যখন 4টা পড়েছিলাম, বিক্রিত পণ্যের ব্যয় হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্য থেকে শুরু করে একদম সমাপনী মজুত পণ্যের কাজকে বলা হয় বিক্রিত পণ্যের ব্যয়। তাহলে বিক্রিত পণ্যের ব্যয় লিখতে গেলে শুরুতেই আমাকে লিখতে হবে প্রারম্ভিক মজুত পণ্য। তাহলে প্রারম্ভিক মজুত পণ্য, যেটা কিনা রেয়া মিলে 1 নম্বরে আছে 40,000 টাকা। তাহলে আমি 2 নম্বর করে লিখলাম। এরপরে কাজ করতে হবে ক্রয়। ক্রয় লেখার পরে দেখতে হবে ক্রয়ের সাথে কোনো ফেরত বা ধারে ক্রয়, রেয়া মিল বা সমন্বয় আছে কিনা সেই ব্যাপারটা খেয়াল করতে হবে। তো আমরা রেয়া মিলে দেখলাম কোথাও ক্রয় ফেরত বা কারবারি বার্তা নাই, সমন্বয় খেয়াল করতে হবে। এবার সমন্বয় কোনো ধারে ক্রয় নাই, সমন্বয়ে 4 নম্বর সমন্বয় আছে বহি ফেরত। বহি ফেরত মানে হচ্ছে ক্রয় ফেরত, এটা আছে, এটা আমরা ক্রয় থেকে মাইনাস করব, মাইনাস অলিখিত ফেরত, অলিখিত ক্রয় ফেরত। অলিখিত ক্রয় ফেরত আছে এখানে 1,000 টাকা। তাহলে ক্রয়ের টাকাটা লিখি নেই, ক্রয় হচ্ছে আমাদের 1,90,000 টাকা। প্রথম করে 1,90,000 টাকা। এই ক্রয় থেকে আমরা 1,000 টাকা ফেরত বিয়োগ করব, বিয়োগ করার পরে 1,89,000 টাকা আমরা লিখলাম এই ঘরে।
এরপরে আরো এই চিহ্নিত উপাদানগুলা যেগুলো আছে, যেমন পরিবহন খরচ। আমরা র্যা মিলের মধ্যে পরিবহন খরচের পাশে এ দাগিয়েছিলাম, তাহলে পরিবহন খরচ এখানে বসবে পরিবহন খরচ। পরিবহন খরচ আছে 3000 টাকা সরাসরি এই খরচের মধ্যে, ঘরের মধ্যে। এরপরে আরো দেখতে হবে যে আমাদের র্যা মিলে আরো কোনো এ চিহ্নিত কোনো উপাদান আছে কিনা। তো আমরা অপর পৃষ্ঠায় গিয়ে দেখি, অপর পৃষ্ঠায় আছে ডক চার্জ। ডক চার্জ আছে আমাদের 1200 টাকা। এই যে 1200 টাকা, আর কোনো এ চিহ্নিত আছে কিনা সেটাও আমাদের খেয়াল করতে হবে। তো আমাদের আর কোনো এ চিহ্নিত নাই র্যা মিলে। আমরা প্রারম্ভিক মজুত পণ্য লিখলাম, ক্রয় লিখলাম, বিক্রয় লিখলাম, পরিবহন লিখলাম, এরপরে ডক চার্জ ছিল, ডক চার্জও লিখলাম, সমন্বয়ে নগদে বিক্রয় ছিল যেটা, এটাও আমরা হিসাবভুক্ত করেছি। 4 নাম্বার সমন্বয়ে তোমার অলিখিত আন্তঃফেরত, অলিখিত বহিঃফেরত, এই দুটো আমরা হিসাবভুক্ত করেছি। তো র্যা মিলে আর কিছু নাই। আরেকটা জিনিস থাকতে পারতো সমাপনী মজুত পণ্য সমন্বয়, বাট এখানে সমাপনী মজুত পণ্য নাই। যদি সমাপনী মজুত পণ্য থাকতো তাহলে আমরা এখানে বিয়োগ করতাম। তো সমাপনী মজুত পণ্য যেহেতু নাই, তাহলে আমরা দেখি যে আমাদের এখন এখানে কত টাকা হয়। যে প্রারম্ভিক মজুত পণ্য থেকে শুরু করে এই পর্যন্ত আমাদের কত টাকা হয় সেই ব্যাপারটা খেয়াল করি। দেখো, প্রথমে আছে 40,000 টাকা, 40,000, তারপর 1,89,000, তারপর আছে 3,000, এরপর আছে 1200। এই টাকাটা যোগ করলে 2,33,200, 2,33,200 টাকা। তাহলে এই যে এটার নাম হইতেছে বিক্রিত পণ্যের ব্যয়, এটার নাম হইতেছে বিক্রিত পণ্যের ব্যয়। এই বিক্রিত পণ্যের ব্যয় এই বিক্রয় থেকে আমরা বাদ দেব। বিক্রিত পণ্যের ব্যয় বিক্রয় থেকে যদি বাদ দিই 3,63,000 টাকা থেকে আমরা 2,33,200 টাকা যদি বাদ দিই, তাহলে যেটা হয় 1,29,800 টাকা। এই 1,29,800 টাকা, এই টাকাটার নাম হচ্ছে মোট মুনাফা। মোট মুনাফা আমাদের নির্ণয় করা হয়ে গেল। তাহলে এই বিশদায় বিবরণীর মাধ্যমে আমরা এইভাবে মোট মুনাফা বের করব। আমি আবার বলতেছি যে আমাদের বিক্রয় থেকে বা যোগ অলিখিত বিক্রয় যেটা সমন্বয়ে ছিল, তো বিক্রয়ের সাথে অলিখিত বিক্রয় যোগ, আর অলিখিত বিক্রয় ফেরত যেটাও সমন্বয়ে ছিল, অলিখিত বিক্রয় ফেরত বিয়োগ, তাহলে যেই টাকাটা হলো এর নাম হলো নিট বিক্রয় বা বিক্রিত পণ্যের ব্যয়। তো বিক্রিত পণ্যের ব্যয় গ্রাফ তৈরি করতে গেলে শুরুতেই আমাকে যেটা লিখতে হবে প্রারম্ভিক মজুত পণ্য, যেটা র্যা মিলে ছিল 40,000 টাকা। এরপর ক্রয়ের সাথে যদি কোনো সমন্বয় বা র্যা মিলের মধ্যে কাজ থাকতে পারে, প্লাস মাইনাসের ব্যাপারটা থাকতে পারে। যেমন ক্রয় 1,90,000 মাইনাস অলিখিত ক্রয় ফেরত যেটা সমন্বয় ছিল সেটা মাইনাস করলাম, তো 1,89,000। তারপর পরিবহন খরচ, তারপর ডক চার্জ লিখলাম। এখানে একটা বিষয় আসতে পারতো, সমন্বয় নাই, সমন্বয়ে দেওয়া থাকতে পারতো যে সমাপনী মজুত পণ্য। যদি সমাপনী মজুত পণ্য থাকতো তাহলে এই ঘর যোগফলের থেকে টাকাটা মাইনাস হইতো। এখন যেহেতু নাই, না থাকলে নাই, তাহলে এই যে সবগুলোর যোগফল আমরা লিখলাম 2,33,200 টাকা। এই 2,33,200 টাকা এই বিক্রয় থেকে বাদ দেওয়ার পর যে 1,29,800 টাকা হলো, এটার নাম হচ্ছে মোট মুনাফা। মোট মুনাফা। তাহলে আমরা বিশদায় বিবরণীর একটা অংশ শিখতে পারলাম যে মোট মুনাফা কিভাবে নির্ণয় করতে হয়। আশা করি তোমরা এই ব্যাপারটি বুঝতে পেরেছো। এরপরে আমরা যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব যে গ নাম্বারটি মোট মুনাফা দেয়া আছে, নিট মুনাফা বা ক্ষতির পরিমাণ নির্ণয় করো। আশা করি সাথে থাকবে। দেখো, এখন আমরা বিশদায় বিবরণী করব আবারও, কিন্তু এখানে আমরা বের করব নিট মুনাফা। তো বিশদায় বিবরণী আগের অংশে আমরা বের করেছিলাম মোট মুনাফা, এখন বের করব আমরা নিট মুনাফা। গড় আগের মতনই। দেখো, বিবরণ টাকা টাকা টাকা, চন্দনা এন্টারপ্রাইজের বিশদায় বিবরণী 31 ডিসেম্বর 2017, এই তারিখটা লেখার পরে আবার বিশদায় বিবরণী সেম একই গড়। তবে আমরা আগের পার্টে শেষ করেছিলাম মোট মুনাফার মাধ্যমে, কিন্তু এই অংশে এখন মোট মুনাফা দিয়ে অঙ্ক শুরু। তাহলে শুরুতেই আমরা এখানে লিখব মোট মুনাফা, যেটা প্রশ্নে দেওয়া আছে। তো প্রশ্নে যেটা দেওয়া আছে, আমাদের প্রশ্নে দেওয়া আছে 1,34,800, 1,34,800 টাকা মোট মুনাফা দেওয়া আছে প্রশ্নে। যদি প্রশ্নে মোট মুনাফা দেওয়া না থাকতো, তাহলে খতে যে মোট মুনাফা বের করেছিলাম সেই মোট মুনাফাটাই আমাদের এখানে চলে আসতো। তো খেয়াল করো যে বিশদায় বিবরণী করার জন্য মোট মুনাফার পর থেকে আমরা বলছিলাম যে 3টা ধাপ পার হতে হবে। পরিচালন ব্যয়, অন্যান্য আয়, অন্যান্য ব্যয়, এই 3টা ধাপ পার হতে হবে। তো অন্যান্য আমরা প্রথমে তো পরিচালন ব্যয়, মোট মুনাফার পর পরিচালন ব্যয়কে আমরা B1 চিহ্ন দিয়েছিলাম, অন্যান্য আয়কে B2 আর অন্যান্য ব্যয়কে B3 চিহ্ন দিয়ে আমরা দাগিয়েছিলাম। তো দেখি সেই চিহ্নওয়ালা উপাদানগুলো আমরা এখন এই জায়গায় লিখবো। যে প্রথমত বাদ, মোট মুনাফা থেকে তাহলে বাদ লিখবো, বাদ
পরিচালন ব্যয়। তো পরিচালন ব্যয় বলতে এখানে আমরা B1 চিহ্ন করে লিখব, যে প্রথমেই B1 এর চিহ্ন দেওয়া আছে দপ্তর খরচ, তাহলে এখানে আমরা লিখব দপ্তর খরচ। তাহলে দপ্তর খরচ আছে আমাদের ৬৫,০০০ টাকা, সরাসরি ২ নম্বর করে দপ্তর খরচ। এরপরে দেওয়া আছে দপ্তর খরচের পরে আমাদের B1 চিহ্ন দেওয়া আছে দপ্তর খরচের পরে, আবার চিহ্ন দেওয়া আছে কুরিন ও সন্দেহজনক দেনা সঞ্চিতি। তবে এই যে কুরিন ও সন্দেহজনক দেনা সঞ্চিতি সম্পর্কে দেখো রেয়া মিলের সমন্বয়েও একটা কাজ আছে ২ নম্বরে। সমন্বয় বলা আছে কুরিন হিসেবে ২৫০০ টাকা অবলোকন করতে হবে, সম্ভাব্য কুরিনের জন্য ৫% সঞ্চিতি ধরতে হবে। তাহলে ওই কুরিন ও সন্দেহজনক সঞ্চিতির সাথে এই সমন্বয় ২ নম্বরটার কাজ আছে। তাহলে প্রথমে আমরা লিখব সমন্বয়, যেটা নতুন সমন্বয় যে ২৫০০ টাকা অবলোকন করতে হবে, এটা নাম হলো নতুন কুরিন। তাহলে আমরা প্রথমে লিখব নতুন কুরিন, নতুন কুরিন যেটা কিনা র্যাবের সমন্বয় আছে ২৫০০ টাকা। এরপরে যোগ নতুন কুরিন সঞ্চিতি, নতুন কুরিন সঞ্চিতি। এই যে এই নতুন কুরিন সঞ্চিতি এটা বের করতে হবে, এটা হচ্ছে ৫% এর টাকা। ওই যে ৫% যে নতুন সম্ভাব্য কুরিনের উপর ৫% সঞ্চিতি তৈরি করতে হবে, এই ৫% এর নাম হচ্ছে নতুন কুরিন সঞ্চিতি। তবে এটার কাজ করতে হয় কার উপর? দেনাদারের উপর। তাহলে দেনাদার দেখো, দেনাদার মানে প্রাপ্য হিসাব। তো আমাদের প্রশ্নে প্রাপ্য হিসাব ৬৩,০০০ টাকা দেওয়া আছে, খেয়াল করো প্রাপ্য হিসাব দেওয়া আছে ৬৩,০০০ টাকা। প্রাপ্য হিসাব এটা আমি সাইড নোট করতেছি। তো প্রাপ্য হিসাব ৬৩,০০০ টাকা দেওয়া আছে। তো আমরা বলছিলাম যে এখানে যে ৪ নম্বরে যে সমন্বয়টা আছে অলিখিত আত্মফেরত ২০০০ টাকা, এই ২০০০ টাকা প্রাপ্য হিসাব থেকে মাইনাস করতে হয়। কারণ আমরা জাবেদা করেছিলাম এরকম যে বিক্রয় ফেরত ডেবিট আর প্রাপ্য হিসাব বা দেনাদার হিসাব ক্রেডিট। তো বিক্রয় ফেরতের কারণে প্রাপ্য হিসাব মাইনাস হয়। তাহলে এখান থেকে আমরা ফেরতটা মাইনাস করব। ফেরত ২০০০ টাকা যদি মাইনাস করি তারপরে হয় আমাদের কত? এখানে ৬১,০০০ টাকা। এরপরে আবার নতুন কুরিন যেই ২ নম্বর সমন্বয়ে যে ২৫০০ টাকা দেওয়া আছে, এটাও দেনাদার থেকে মাইনাস করতে হবে। মাইনাস করতে হবে নতুন কুরিন, নতুন কুরিন ২৫০০। তাহলে খেয়াল করো আমাদের এখন কাজ করতে হবে ৬১,০০০ টাকা থেকে ২৫০০ টাকাও আমাদের কি করতে হবে? মাইনাস। ৬১,০০০ মাইনাস ২৫০০, তাহলে এখানে দাঁড়ালো ৫৮,৫০০ টাকা। এই যে ৫৮,৫০০ টাকা, এই টাকার উপর কত পার্সেন্ট কাজ করতে হবে আমাদের? ৫% নতুন কুরিন সঞ্চিতি। তাহলে নতুন এটা ক্লোজ করে দিলাম, নতুন কুরিন সঞ্চিতি ৫৮,৫০০ গুণ ৫%। পার্সেন্টেজ করার পরে এই ৫৮,৫০০ টাকা গুণ ৫% করার পরে ২৯,২৯২৫ টাকা। এই যে ২৯২৫ টাকা, এটার নাম হচ্ছে নতুন কুরিন সঞ্চিতি। এই নতুন কুরিন সঞ্চিতি টাকাটাই এখন আমরা এখানে লিখব ২৯২৫ টাকা। এই দুটো যোগ করব। নতুন কুরিন সঞ্চিতি ২৯২৫ টাকা আর আগে কুরিন হচ্ছে ২৫০০ টাকা, তাহলে যোগ করলে হয় ৫,৪২৫ টাকা। এইটা হচ্ছে নতুন কুরিন এবং নতুন কুরিন সঞ্চিতি যোগফল। এরপরে যে রেয়া মিলে যে তোমার ৭ নম্বরে কুরিন ও সন্দেহজনক সঞ্চিতি যে ৬৫০০ টাকা দেয়া আছে, এই ৬৫০০ টাকা এই ৫,৪২৫ টাকা থেকে মাইনাস। তাহলে মাইনাস কত? মাইনাস পুরাতন কুরিন সঞ্চিতি, সংক্ষেপে লিখলাম পুরাতন কুরিন সঞ্চিতি। এখানে মাইনাস করব আমরা ৬৫০০ টাকা। তো ৬৫০০ টাকা যদি আমরা বিয়োগ করি তাহলে খেয়াল করো ৫,৪২৫, আগে ৫,৪২৫ লিখবো, তারপরে মাইনাস ৬৫০০। তাহলে এখানে যেটা দাঁড়ায় ১,০৭৫ টাকা বিয়োগ মাইনাস ফিগার ১,০৭৫। তাহলে এটাকে আমরা এখানে মাইনাস ফিগার লিখতে হবে। আমরা জানি যে হিসাব বিজ্ঞানে বিয়োগ মানে ব্র্যাকেট দিয়ে বোঝাইতে হয়। তো এটা মাইনাস ফিগার দাঁড়াইছে কারণ এই ৬৫০০ যেটা আমরা বিয়োগ করব সেটা বড় হয়েছে, তাহলে মানে বিয়োগ ফলটা এখানে মাইনাস ফিগার হিসাবেই বসবো ১,০৭৫ টাকা। এরপরে আবার আমাদের B1 গুলো খুঁজতে হবে। আর কোথায় আছে B1 আছে আমাদের আরেকটা ব্যাংক চার্জ এবং ডাক ও তার খরচ। তাহলে লিখবো ব্যাংক চার্জ খেয়াল করো। তাহলে ব্যাংক চার্জ আছে হচ্ছে ৩,৫০০ টাকা। তো ৩,৫০০ টাকা সরাসরি ২ নাম্বার করে। এরপর আছে ডাক ও তার খরচ, ডাক ও তার খরচ আছে ১৫০০ টাকা। এরপরে সমন্বয় যদি যাই, সমন্বয় আরেকটা আছে মামলা পরিচালনা খরচ, এটাও B1 দেখাইছিলাম আমরা। এখানে লিখবো মামলা
মামলা পরিচালনা পরিচালনা খরচ, মামলা পরিচালনা খরচ হচ্ছে 5,000 টাকা। এই টাকাটা আমরা লিখলাম। আর কোনো B1 আছে কিনা আমাদের খেয়াল করতে হবে। তো রেমিল আমরা খেয়াল করি যে দপ্তর খরচ লিখে ফেলেছি, তারপর কুরিনের কাজটা করে ফেলেছি। এরপরে আমাদের B1 হচ্ছে ব্যাংক চার্জ এবং ডাক ও তার খরচ। আর সমন্বয় পাইলাম নতুন কুরিন সঞ্চিতি, এবং 3 নম্বর সমন্বয় পাইলাম মামলা পরিচালনা খরচ। এই যে আমাদের B1 এর কাজ শেষ, মানে পরিচালনা ব্যয়ের কাজ শেষ। মোট মুনাফা থেকে পরিচালন ব্যয় বাদ দিব। এখন পরিচালন ব্যয় কত টাকা হয় সেই টাকাগুলো আমরা এখন যোগ করে এখানে লিখব। তাহলে প্রথমেই আছে 65,000 টাকা। তো ক্যালকুলেটর 65,000 টাকা, তারপর আছে মাইনাস 1,075 টাকা। এটা মাইনাস 65,000 মাইনাস 1,075, এরপরে যোগ 3,500 টাকা, এরপরে যোগ 1,500 টাকা, এরপরে যোগ 5,000 টাকা। তাহলে আমাদের এখানে দাঁড়ালো 73,925 টাকা। 73,925। এখন এই 73,925 টাকা 1,34,800 টাকা থেকে মাইনাস করব। 1,34,800 মাইনাস 73,925, তাহলে যেটা দাঁড়ালো 60,875। এটার নাম হইতেছে পরিচালন মুনাফা। পরিচালন মুনাফা। তাহলে পরিচালন মুনাফা বের হইলো। আমাদের একটা ধাপ শেষ হলো। মোট মুনাফার পরে একটা ধাপ, মোট মুনাফা মাইনাস পরিচালন ব্যয়। আমাদের কিন্তু আরো দুটো ধাপ বাকি আছে, একটা হলো অন্যান্য আয় আর একটা হচ্ছে অন্যান্য ব্যয়। তো এইখানে জায়গা হবে না, এজন্য আমি এই পাশের খালি রেখেছিলাম, এখানে বাকি অংশটুকু কাজ করব এখানে। তো এইটার সাথে এই নিচের অংশ এই পরিচালন মুনাফার সাথে যোগ অন্যান্য আয়, অন্যান্য আয়, যেটাকে আমরা B2 দিয়ে জানিয়েছিলাম B2। তাহলে রেয়ামিলে খুঁজতে হবে এখন B2 কোথায় আছে। B2 আমি দেখতে পাচ্ছি যে বার্তা প্রাপ্তিতে B2 আছে, এবং সরঞ্জাম বিক্রয়জনিত মুনাফা 2500 টাকা, এই দুইটা হচ্ছে B2। তাহলে দুইটা B2 পেলাম। তাহলে প্রথমে আমি লিখব বার্তা প্রাপ্তি বা প্রাপ্ত বার্তা। প্রাপ্ত বার্তা দেওয়া আছে 700 টাকা, এটা সেকেন্ড করে লিখলাম 700 টাকা। এরপরে এর সাথে যোগ সরঞ্জাম বিক্রয়জনিত মুনাফা, সরঞ্জাম বিক্রয় জনিত মুনাফা। সরঞ্জাম বিক্রয়জনিত মুনাফা আছে 2,500 টাকা। তো 2,500 আর হচ্ছে 700, 7 + 12, এখানে 3,200 টাকা। তো 3,200 টাকা আমরা সরাসরি এই ঘরে ক্লাস ফিগার হিসেবে বসবে। এরপরে মাইনাস অন্যান্য ব্যয়। তো অন্যান্য ব্যয় হচ্ছে B3। তো আমরা দুইটা কাজ করলাম এখন। B1 পরিচালন ব্যয় বাদ দিলাম, B2 অন্যান্য আয় যোগ করলাম, এরপর লাস্ট B3 অন্যান্য ব্যয়। অন্যান্য ব্যয় বলতে আমরা রেয়ামিলে যদি খুঁজি তাহলে অন্যান্য ব্যয় আছে বিবিধ ক্ষতি 2500 টাকা, আর কোথাও নাই। তাহলে B3 বলতে একটাই আছে শুধু বিবিধ ক্ষতি। তাহলে এখানে আমরা লিখলাম বিবিধ ক্ষতি একটাই যেহেতু, এজন্য আমরা সরাসরি একদম 3 নাম্বার করে লিখে দিলাম। যদি 2-3টা হইতো তাহলে আমরা যোগ করে লিখতাম। তো বিবিধ ক্ষতি 2500 টাকা সরাসরি 3 নাম্বার করে মাইনাস ব্র্যাকেট দিয়ে লিখেছি, মাইনাস করব। এখন এই যে পরিচালন মুনাফা দেওয়া আছে, যেটা এখানে যে পরিচালন মুনাফা যেটা আমরা একটু আগে বের করলাম 60,875 টাকা, এই 60,875 টাকার সাথে অন্যান্য আয় 3,200 টাকা আমরা যোগ করব। তারপরে এই অন্যান্য ব্যয় 2,500 টাকা আমরা বিয়োগ করব। বিয়োগ করার পর 61,575 টাকা, এটা হইতেছে নিট মুনাফা। সুতরাং নিট মুনাফা 61,575 টাকা। তো এই যে আমরা যে পাঠটা করলাম এটা হচ্ছে বিশদায় বিবরণী নিট মুনাফা বের করলাম। তো আগের অংশে আমরা মোট মুনাফা বের করছি, এখন বের করলাম নিট মুনাফা। এইভাবেই আমাদের বিশদায় বিবরণী তৈরি করতে হবে। আশা করি যদি তোমরা মনোযোগ দিয়ে দেখে থাকো তাহলে অবশ্যই বুঝতে পারবা। তোমরা এই বইয়ের উদাহরণের যে 5টা অঙ্ক আছে সেই 5টা অঙ্ক অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে, এবং যদি করতে গিয়ে যদি কোনো সমস্যা হয় তাহলে সেইটা অবশ্যই আমাকে জানাবে, হয়তো কমেন্ট করে জানাতে পারো অথবা ফোন করে আমার কাছ থেকে জেনে নিতে পারো। আমি ফোন ধরি এবং সবার সাথে কথা বলি। ফোন যার যেই সমস্যা হবে সেটা ফোনের মাধ্যমে আমরা সমাধান করার চেষ্টা করব, যেহেতু এখন করোনাকালীন সময়। তারপরে আমরা এই তাহলে 5 নাম্বার সৃজনশীল আমরা শেষ করলাম, যার মাধ্যমে আমরা
মোট মুনাফা এবং নিট মুনাফা বের করা শিখলাম। এর পরবর্তীতে আমি আরেকটা সৃজনশীল আলোচনা করব, যার মাধ্যমে আমরা হয়তো মালিকানা সত্ত্ব এবং আর্থিক অবস্থার বিবরণী তৈরি করা শিখবো। তো সবাই সাথে থাকবে। হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আমরা এতক্ষণ বিশদ বিবরণী নির্ণয় করা শিখলাম, মোট মুনাফা এবং নিট মুনাফা। এখন আমি আরেকটি অঙ্কের শুধু আর্থিক অবস্থার বিবরণী নির্ণয়টা শেখাবো, শুধু আর্থিক অবস্থার বিবরণীটা করব। তো 10 নম্বর সৃজনশীল মেইন বইয়ের 179 পৃষ্ঠায় 10 নম্বর সৃজনশীলে শুধু আর্থিক অবস্থার বিবরণীটা করব। তো রেয়ামিলে যে সকল উপাদানগুলো দেওয়া আছে সবগুলো আমরা দেখাবো, বাট শুধু আমি আর্থিক অবস্থার বিবরণীটা তোমাদেরকে করে দেখাবো। তাহলে দেখো, রায়হান এন্টারপ্রাইজের তোমার 2017 সালে পাইকারি ব্যবসা করে 25,000 টাকা মোট লাভ করেন। তাহলে মোট লাভ করেন, মোট লাভ দেওয়া আছে, বিশদায় বিবরণীতে মোট লাভ আর বের করার দরকার নাই, প্রশ্নে কিন্তু মোট লাভ তোমার উল্লেখ করা আছেন। 31 ডিসেম্বর 17 তারিখে উক্ত প্রতিষ্ঠানে রেয়ামিল ও অন্যান্য তথ্য নির্মূলক, যে রেয়ামিল কিছু দেওয়া আছে, তো রেয়ামিল থেকে আমি দেখাবো যে এখানে কোন কোন উপাদান কোথায় কোথায় বসবে, মোট মুনাফায় কোনগুলা বসবে, বিশদায় বিবরণী নিট মুনাফা বের করতে গেলে কোনগুলা বসবে, এবং আর্থিক অবস্থার বিবরণীতে কোন কোন উপাদানগুলা বসবে, এগুলো আমরা এখন দেখাবো। যেমন ব্যাংক জমাতৃক্ত, এটা হচ্ছে চলতি দায়। তো চলতি দায় আমরা ডি দাগিয়েছিলাম, চলতি দায় ডি, তো পাশে আমরা ক্যাপিটাল লেটারে ডি লিখবো। ক্রয় বিক্রয়, এটা এ, মোট মুনাফা নির্ণয় করতে কাজ করেছিলাম। বিক্রয় ফেরত এবং ক্রয় ফেরত, এটাও এতে কাজ করব। বিক্রয় ফেরত বিক্রয় থেকে মাইনাস, ক্রয় ফেরত ক্রয় থেকে মাইনাস। দেনাদার ও পণদার, দেনাদার চলতি সম্পদ, পণদার চলতি দায়, তাহলে পাশে লিখবো সি প্লাস ডি। বিনিয়োগ 10% বিনিয়োগ, বিনিয়োগ 1/7/2017 তারিখও দেওয়া আছে, তার মানে এখানে বিনিয়োগটা করা হয়েছে 20,000 টাকা, তাও 17 সালের বছরের মাঝখানে জুলাই মাসের 1 তারিখ। আবার বিনিয়োগের উপর 10% সুদ ধরতে বলছে। তাহলে প্রথমত বিনিয়োগের পাশে আমরা লিখবো আই, বিনিয়োগের পাশে আমরা এভাবে লিখবো একটা আই চিহ্ন দিব, এবং এই আইটা বোঝানো হলো যে বিনিয়োগটা দীর্ঘমেয়াদী বিনিয়োগ, আর্থিক অবস্থা বিবরণী দীর্ঘমেয়াদী বিনিয়োগের মধ্যে পুরো 20,000 টাকা বসবে। এখন এই 20,000 টাকার উপর আবার 10% সুদ, তাহলে বিনিয়োগ এখানে আমরা দেখতে পাচ্ছি যে বিনিয়োগ, তাহলে আমাদের বিনিয়োগের সুদ বের করতে হবে। এখানে বিনিয়োগের সুদটা আমরা নির্ণয় করি যে বিনিয়োগ আছে 10,000 টাকা, বিনিয়োগ আছে 20,000 টাকা, এর উপরে 10% সুদ বের করব। তো 10% যদি দেই তাহলে 12 মাসের টাকাটা বের হবে। কিন্তু আমার দরকার হচ্ছে জুলাই মাসের 1 তারিখে যেহেতু বিনিয়োগ করছে, তাহলে জুলাই মাসের 1 তারিখ থেকে ডিসেম্বর 31 পর্যন্ত, জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর 6 মাস, তাহলে আমাদের সুদ দরকার হলো 6 মাস। তাহলে সরাসরি 10% এ যা হবে তাকে 12 দিয়ে ভাগ, 6 দিয়ে গুণ, তাহলে 1,000 টাকা হয় সুদ। এই যে 1,000 টাকা সুদ, এই সুদটা আরো দুইবার কাজ হবে। এই সুদটা হলো অন্যান্য আয়, বিনিয়োগের সুদ অন্যান্য আয়, তাহলে আয়ের পাশে আমরা আরেকটা চিহ্ন দিব B2, এবং অন্যান্য আয়, আয় বকেয়া রয়েছে, বিনিয়োগের সুদ যদি বকেয়া থাকে, আয় বকেয়া সম্পদ, আমরা জানি আয় বকেয়া চলতি সম্পদ, এই জন্য এই সুদেরটা আরেকবার কাজ হবে C তে। আমি B2 প্লাস C এটা ব্র্যাকেটে লিখলাম, তাহলে এই যে পাশে দিয়ে আমরা লিখব I প্লাস B2 প্লাস C। আই দিয়ে বোঝানো হচ্ছে বিনিয়োগের টাকাটা দীর্ঘমেয়াদী বিনিয়োগের মধ্যে বসবে, B2 দিয়ে বোঝানো হচ্ছে শুধু সুদের টাকাটা অন্যান্য আয়ের মধ্যে বসবে, আর সুদের টাকাটা বকেয়া হিসেবে চলতি সম্পদের মধ্যে বসবে। এই জন্য I প্লাস B2 প্লাস C চিহ্ন দিলাম। স্থায়ী সম্পদ, ডিরেক্টলি বলা গেছে স্থায়ী সম্পদ F, তাহলে স্থায়ী সম্পদ আমরা আর্থিক অবস্থা বিবরণীর F এর মধ্যে লিখব। প্যাকিং খরচ এটা B1, পরিচালন ব্যয়, কুরিন সঞ্চিত B1, পরিচালন ব্যয়। মূলধন E, মালিকানা সত্ত্ব, আমরা জানি মূলধন মালিকানা সত্ত্বের মধ্যে কাজ হবে। ব্যাংক জমাতৃক্তের সুদ এটা ব্যয় B3, অন্যান্য ব্যয়ের মধ্যে বসবো। সকল প্রকার সুদ সংক্রান্ত ব্যয় B3। প্রারম্ভিক মজুত পণ্য এতে কাজ হবে। হাতে নগদ C, চলতি সম্পদের মধ্যে কাজ হবে। ওকে, আমরা রেয়ামিল দাগিয়ে ফেললাম। সমন্বয়ে চলে আসি। সমাপনী মজুত পণ্যের ক্রয় মূল্য 20,000 টাকা, বাজার মূল্য 22,000 টাকা। সব সময় সমাপনী মজুত পণ্যের দুইটা মূল্য থাকলে একটা মূল্য কাজ হবে, সেটা হলো ছোটটা, যেটার মধ্যে সবচেয়ে ছোট, যেমন 20,000 টাকা কাজ হবে A প্লাস C। A মানে হচ্ছে বিক্রিত পণ্য ব্যয়ের মধ্যে মাইনাস হবে, আর C মানে হচ্ছে চলতি সম্পদের মধ্যে সমাপনী মজুত পণ্য বসবে। ক্যাশ বাক্স হতে 500 টাকা দুটি নোট হারিয়ে গেল। এই যে ক্যাশ বাক্স থেকে 500 টাকা দুটি নোট হারিয়ে গেল, এটা হলো বিবিধ ক্ষতি। তা বিবিধ ক্ষতি হলে আমরা কোথায় লিখি? B3 তে, তাহলে পাশে লিখব B3। আরেকবার ক্যাশ বাক্স থেকে যেহেতু টাকা হারিয়ে গেছে, তাহলে আমাদের হাতে নগদের টাকাও কিছু কমে গেছে, তাহলে নগদ টাকা থেকে মাইনাস হবে। তো নগদ টাকাতে চলতি সম্পদ, তাহলে চলতি সম্পদে গিয়ে আবার নগদ টাকা থেকে মাইনাস, তাহলে B2 প্লাস B3 প্লাস C, B3 প্লাস C, দুই নম্বর সমন্বয় B3 প্লাস C তে কাজ হবে। ধারে পণ্য ক্রয় 2000 টাকা হিসাবভুক্ত হয়নি। ধারে ক্রয় করেছি, যেটা হিসাবভুক্ত করি নাই। যদি হিসাবভুক্ত করতে যাই তাহলে ক্রয়ের সাথে আমরা কি করব? এটা যোগ করব। ধারে ক্রয়ের সাথে যোগ, তাহলে A প্লাস D। আরেকবার পাওনাদারের সাথেও যোগ।
এই হচ্ছে আমাদের ইনফরমেশন। এখন আমি শুধু ডিরেক্টলি 10 এর গতে চলে যাব। 10 এর গ নিট মুনাফা দেওয়া আছে, আর্থিক অবস্থার বিবরণী প্রস্তুত করো। নিট মুনাফা করা আছে গ এর জন্য, আর্থিক অবস্থার বিবরণী করার জন্য। এখন তুমি আর্থিক অবস্থার বিবরণী তৈরি করো। তাহলে শুরুতেই আমরা আর্থিক অবস্থার বিবরণীর জন্য একটা ছক তৈরি করে নিলাম। বিবরণ টাকা 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 একই রকমের ঘর। তাহলে প্রথমেই আমরা সম্পদ পাশ কাজ করব। আর্থিক অবস্থা বিবরণীর প্রথম পাশ হলো সম্পদ। তো সম্পদ পাশের মধ্যে প্রথমে আমরা লিখব স্থায়ী সম্পদ। তো স্থায়ী সম্পদ এখানে আলাদা করে দেওয়া নাই, ডাইরেক্টলি বলা আছে স্থায়ী সম্পদ হচ্ছে ৮০,০০০ টাকা। তো স্থায়ী সম্পদ সরাসরি ৮০,০০০ টাকা আমি এই ৩ নাম্বার করে লিখলাম, কারণ এখানে স্থায়ী সম্পদগুলো অনেক সময় দেওয়া থাকে আসবাবপত্র, যন্ত্রপাতি, দালান কোঠা, সুনাম, প্যাটেন্ট, ট্রেডমার্ক, কপিরাইট এরকম বলা থাকে। তো ওইরকম থাকলে এটাকে হেডলাইন করে তারপর আমি সম্পদগুলো লিখতাম, কিন্তু এখানে সরাসরি বলা আছে স্থায়ী সম্পদ। এইজন্য স্থায়ী সম্পদের টাকাটা সরাসরি আমি এই ৩ নাম্বার করে লিখে দিলাম স্থায়ী সম্পদ। এর পরবর্তীতে যেটা লিখতে হবে দীর্ঘমেয়াদী বিনিয়োগ। আমাদের চার্ট অনুযায়ী দীর্ঘমেয়াদী বিনিয়োগ এটা হলো হেডলাইন। দীর্ঘমেয়াদী বিনিয়োগ হেডলাইন করলাম। এখন এখানে লিখবো আমরা কত পার্সেন্ট, 10% বিনিয়োগ প্রশ্নে দেওয়া আছে 10%। আচ্ছা 10% উল্লেখ করে দিই, 10% বিনিয়োগ। শুধু বিনিয়োগের যে 20,০০০ টাকা আছে সেটা সরাসরি এই 3 নাম্বার করে বসবে। কোন তারিখটা লেখার দরকার নাই, কবে বিনিয়োগ করছে সেই তারিখ এখানে লেখার দরকার নাই। তো আমরা এফ আর হলো গিয়া আই দুইটা কাজ করলাম, এফ আই স্থায়ী সম্পদ আর হচ্ছে দীর্ঘমেয়াদী বিনিয়োগ। এরপরে কাজ হচ্ছে আমাদের চলতি সম্পদ। চলতি সম্পদ, তাহলে চলতি সম্পদগুলো হচ্ছে আমরা চিহ্ন দিয়েছিলাম সি। তাহলে চলতি সম্পদের চিহ্ন সি যদি হয়, প্রথমেই আছে দেনাদার, তাহলে শুরুতেই আমরা লিখবো এখানে দেনাদার। দেনাদার, তো দেনাদার সম্পর্কে সমন্বয় কোনো কিছু থাকতে পারে মাইনাস করা অথবা যোগ করা। ধারা বিক্রয় থাকলে যোগ করব, সমন্বয় বিক্রয় ফেরত থাকলে বিয়োগ করব, নতুন করে সঞ্চিতি থাকলেও বিয়োগ করব। তো সমন্বয় এরকম কিছুই নাই। তো দেনাদার 35,০০০ টাকা সরাসরি তাহলে এখন 2 নাম্বার করে চলে যাবে, কারণ আরো অনেকগুলা চলতি সম্পদ আছে। তো দেনাদার 2 নাম্বার করে লিখলাম 35,০০০ টাকা। এরপরে সি, ওই যে বিনিয়োগের সাথে আমরা B2 প্লাস সি লিখেছিলাম, এই যে সি, ওই সিটা হচ্ছে বকেয়া বিনিয়োগের সুদ। বকেয়া বিনিয়োগের সুদ। বকেয়া বিনিয়োগের সুদ যে আমরা 100 টাকা বের করেছি, 1000 টাকা বের করেছিলাম, 1000 টাকা চলতি সম্পদের মধ্যে বসবে। এরপরে সি বলতে আর আছে হচ্ছে গিয়ে হাতে নগদ। হাতে নগদ, তো হাতে নগদ, তো হাতে নগদ আমরা লিখবো। হাতে নগদ লেখার সময় সমন্বয় টাকা তবে ক্যাশ বাক্স থেকে 2টা 500 টাকা নোট চুরি হয়ে গেছে। তাহলে হাতে নগদ রেয়া মিলে আছে 6,000 টাকা। তাহলে প্রথম করে 6,000 টাকা মাইনাস বিবিধ ক্ষতি। বিবিধ ক্ষতি চুরি লেখা যাবে না, আমরা ক্ষতি লিখবো। 2টা 500 টাকা নোটে 1,000 টাকা হয়, 1,000 টাকা বিয়োগ করার পর 5,000 টাকা আমরা এই টাকার করে লিখলাম। এরপরে আর কি সি আছে আমাদের ভালোভাবে দেখতে হবে। তো রেয়া মিলে আর কোনো সি নাই, দেনাদার লিখছি আমরা, বিনিয়োগের বকেয়া সূত্রও লিখলাম, এরপরে আমরা হাতে নগদ লিখলাম। এবার সমন্বয়ে আরেকটু দেখাতে হবে সমাপনী মজুদ পণ্য, এটার পাশে আমরা চিহ্ন দিয়েছিলাম সমাপনী মজুদ পণ্য 20,000 টাকা। তাহলে সমাপনী মজুদ পণ্য হইতেছে আমাদের এখানে 20,000 টাকা। এখানে আমরা সরাসরি 2 নম্বর করে 20,000 টাকা লিখলাম। আর কোনো সি নাই, আর কোনো সি চিহ্ন নাই যেগুলো আমরা এখানে লিখতে পারি। তো এই হচ্ছে চলতি সম্পদ। তাহলে চলতি সম্পদগুলোকে আমরা যোগ করে আমরা 3 নম্বর করে নিয়ে আসবো। তো চলতি সম্পদের মধ্যে প্রথমেই 35,000 টাকা যোগ 1,000 টাকা যোগ 5,000 টাকা যোগ 20,000 টাকা, এই হচ্ছে 61,000 টাকা। এই 61,000 টাকা এটা হচ্ছে চলতি সম্পদ। এখন আরেকটা সম্পদ ছিল আমাদের অলিক সম্পদ। তো অলিক সম্পদ বলতে আমরা চিহ্ন দিয়েছিলাম ও, কিন্তু এই প্রশ্নে কোনো অলিক সম্পদ নাই। অলিক সম্পদ বলতে বিলম্বিত বিজ্ঞাপন আর প্রাথমিক খরচ, যেটা প্রশ্নে নাই, না থাকলে নাই। এখানে 3টা সম্পদ ছিল, স্থায়ী সম্পদ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ আর হলো চলতি সম্পদ। তাহলে স্থায়ী সম্পদ লিখছি, দীর্ঘমেয়াদী বিনিয়োগ লিখছি, চলতি সম্পদ লিখছি, সবগুলা যোগ করে 3 নাম্বার করে চলে আসলো। এখন এই 3 নাম্বার করে 3টা সম্পদ, স্থায়ী সম্পদ, দীর্ঘমেয়াদী বিনিয়োগ আর চলতি সম্পদ, 3টা টাকা আমরা আবার যোগ করে দেব। তো 80,000 যোগ 20,000 যোগ 61,000, তাহলে যেটা হয় 1,61,000 টাকা। 1,61,000 টাকা, এটার নাম হলো মোট সম্পদ। মোট সম্পদ। এখন আমাদের সম্পদ পাশ হলো, এটা ক্লোজ করে দিলাম, কিন্তু আমাদের বাকি এখনো শেষ হয়নি, কারণ মালিকানা সত্ত্ব এবং দায় তৈরি করতে হবে।
তাহলে এই পাশ তার নিচে এই অংশ নিচের অংশ হচ্ছে আমরা এই পাশে কাজ করব, এখানে মালিকানা সত্ত্ব এবং দায়ের পাশটুকু কাজ করব আমরা। তো এখানে আমরা হেডলাইন লিখব মালিকানা সত্ত্ব ও দায়, লিখে আন্ডারলাইন। তো প্রথমে আমরা কাজ করব মালিকানা সত্ত্ব, মালিকানা সত্ত্ব। তো মালিকানা সত্ত্বের মধ্যে যে সকল উপাদানগুলো আসবে সেগুলোকে আমরা চিহ্ন দিয়েছিলাম ই। তাহলে দেখো র্যামিন থেকে মালিকানা সত্ত্বের উপাদান বলতে একটাই পাইলাম, 9 নম্বরে আমি মূলধন ই। উত্তোলন র্যামিলে নাই। আর গতে প্রশ্নের গতে 29,000 টাকা দেওয়া আছে নিট লাভ, এই নিট লাভ পাইলাম, এই দুটো জিনিস পাইলাম। তাহলে মূলধনের সাথে তাহলে প্রথমে আমরা লিখব মূলধন, মূলধন যেটা র্যামিলে দেওয়া আছে 1 লক্ষ টাকা, সেকেন্ড করে লিখলাম। এর সাথে যোগ নিট লাভ, নিট লাভ যেটা দেওয়া আছে প্রশ্নে 29,000 টাকা, এই টাকাটাও আমরা যোগ করব। তাহলে 1,29,000 টাকা হয়ে গেল আমার মালিকানা সত্ত্ব। তো মালিকানা সত্ত্ব শেষ, কারণ এখানে আর কোনো মালিকানা সত্ত্বের ইনফরমেশন নাই, থাকলেও আমরা প্লাস মাইনাস করতাম। এরপরে আমাদের যাব দীর্ঘমেয়াদী দায়। দীর্ঘমেয়াদী দায় বলতে ঋণ, ঋণপত্র, বন্ধকি ঋণ। দেখো প্রশ্নে কোথাও ঋণপত্র, বন্ধকি ঋণ নাই, তার মানে দীর্ঘমেয়াদী দায় নাই। তার মানে বাকি যে ডি চিহ্নগুলো আছে সেগুলো হচ্ছে আমাদের সকল চলতি দায়। তাহলে দীর্ঘমেয়াদী দায় যেহেতু নাই, তাহলে আমরা এখানে লিখব চলতি দায়। চলতি দায় শুরুতেই আছে ব্যাংক জমাকৃত, যেটা পিছনে আমরা ডি লিখছি, ব্যাংক জমাতিরিক্ত। ব্যাংক জমাতিরিক্ত আছে 23,000 টাকা। এরপরে ডি খুঁজতে হবে আমাদের পাওনাদার। রেভিনিউ লেখা আছে পাওনাদার, কারণ এখানে সি প্লাস ডি লিখছিলাম আমরা। পাওনাদার দেখো, পাওনাদার আছে হচ্ছে ক্রেডিট পাশে 8,000 টাকা, কিন্তু সমন্বয়ে 3 নম্বর সমন্বয় বলা হয়েছে ধারে ক্রয় 2,000 টাকা। ওইখানেও কিন্তু লিখছিলাম এ প্লাস ডি। তাহলে এ প্লাস ডি যদি হয়, ডি হচ্ছে এখানে ক্রয় করলে আমাদের পাওনাদার সৃষ্টি হয়, বাকিতে ক্রয় করলে, তাহলে এই 2,000 টাকা ওই পাওনাদারের সাথে গিয়ে যোগ করতে হবে। তাহলে পাওনাদারের এই 8,000 টাকা আমরা প্রথম করে লিখলাম, যোগ ধারে ক্রয়, যোগ ধারে ক্রয় হচ্ছে 2,000 টাকা। তাহলে এখানে হইল 10,000 টাকা। এরপর আরো দেখতে হবে ডি আছে কিনা র্যামিনে। আর ডি আমাদের নাই, সমন্বয়ের কোনো আর ডি নাই, কারণ সমন্বয় ধারে ক্রয়ের কাজটা আমরা করে ফেলেছি। তাহলে এইখানে দাঁড়ালো 33,000 টাকা, 33,000, 23 আর 10 33। তো এখন 1,29,000 আর হলো 33,000 টাকা যদি আমরা যোগ করি, 1,29,000 যোগ 33,000 টাকা, এখানে দাঁড়ালো 1,62,000 টাকা। দুই পাশ মিলে নাই আমাদের এখনো, তার মানে কোথাও একটা ঝামেলা হয়েছে কিনা দেখে নেই। না, তাহলে এখানে হলো 1,62,000 টাকা। ওকে, হ্যাঁ 1,62,000 টাকা। তাহলে দুই পাশ মিলে নাই, 1,000 টাকা ডিফারেন্স। তাহলে এই যে সম্পদ পাশে 1,000 টাকা কম আর দায় পাশে 1,000 টাকা বেশি, কারণ আমাদের সবকিছু ঠিক থাকা সত্ত্বেও যদি না মিলে যায়, তাহলে যেই পাশে কম আছে যত টাকা কম তত টাকা লিখে অনিশ্চিত হিসাব দিয়ে আমাদের এটা যোগ করে দিতে হবে। তারপরে আমাদের দুই পাশ যোগ সমান হয়ে যাবে। যেমন এই পাশে একটু জায়গা খালি রাখবো আমরা, তখন এখানে রাখি নেই যে অনিশ্চিত হিসাব 1,000 টাকা, 1,000 টাকা লিখে তাহলে এই পাশে 1,62,000 টাকা হয়ে যাবে, আর এই পাশে আমাদের 1,62,000 টাকা হয়ে গেছে। তাহলে আমাদের এই অঙ্কটা মিলে যাবে। এখানে লিখব মোট মালিকানা সত্ত্ব ও দায়, মোট মালিকানা সত্ত্ব ও দায়। তাহলে এইভাবেই হয়ে গেল আমাদের আর্থিক অবস্থার বিবরণী। তাহলে এইভাবে আমরা আর্থিক অবস্থার বিবরণী তৈরি করব। আশা করি যে আমরা মোট মুনাফা, বিশদায় বিবরণী এবং আর্থিক অবস্থার বিবরণীর ব্যাপারটা বুঝতে পারলাম। আসলে এগুলো একটা ক্লাসে দিয়ে কখনোই কোনো কিছু বোঝানো সম্ভব হয় না, এগুলো প্রতিনিয়ত অনেক অঙ্ক প্র্যাকটিস করতে হয় এই চ্যাপ্টারটার জন্য, কারণ এই চ্যাপ্টারটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার এবং অনেক বেশি বেশি প্র্যাকটিস করার প্রয়োজন হয়। তো শুধু এই এক ভিডিও বা এক চ্যাপ্টারের মাধ্যমে কখনোই এই চ্যাপ্টারটা শেষ করা সম্ভব নয়। তবু আমরা তোমাদের যখন ক্লাস চলাকালীন সময় স্কুলে জানুয়ারি ফেব্রুয়ারি দিকে আমি তোমাদের ক্লাসে এই চ্যাপ্টারটা শেষ করেছিলাম।
এরপরও আমি তোমাদের বেসিক ইনফরমেশনের জন্য এতটুকু দিলাম। তোমরা তোমাদের মতো করে বাসায় প্র্যাকটিস করো। আমি যে চিহ্নগুলো দিয়েছি এই চিহ্নগুলো দিয়ে যে তোমার প্র্যাকটিস করতে হবে এরকম না। যারা আমার মতো করে করতে চাও তারাও করতে পারো, বা তারা তোমাদের মতো করে তোমরা যেভাবে শিখছো সেটাও করতে পারো, কোনো সমস্যা নাই। কিন্তু সিস্টেম একই নিয়মে আমাদের এই আর্থিক বিবরণী চ্যাপ্টারটি শেষ করতে হবে। তো উদাহরণের অঙ্কগুলো যদি আমরা খুব ভালোভাবে করতে পারি এবং এই বইয়ের সৃজনশীল যে 12টা সৃজনশীল আছে এই সৃজনশীলগুলো যদি আমরা ঠিকঠাক মতো করতে পারি, ব্রেইনে যেটা বুঝতে পারি, মুখস্থ না, সব কিছু আমাদের মুখস্থ করা যাবে না, বুঝতে হবে। যদি বুঝতে পারি তাহলে অবশ্যই এই চ্যাপ্টারটা সম্পর্কে আমরা ভালো ধারণা লাভ করতে পারবো। আশা করি তোমরা খুব ভালো পড়তেছো বাসায় এই লকডাউনের মধ্যে বা এই করোনাকালীন সময় তোমরা বাসায় একটু পড়াশোনা করো। শুধু মোবাইলটা সারাক্ষণ ইউজ না করে এটা রেখে বাকি সময়টা একটু পড়াশোনা করো, অবশ্যই ভালো ফলাফল হবে। যে কোনো সময় হয়তো পরীক্ষার ডেটও দিয়ে দিতে পারে সরকার, বলা যায় না যে কখন কি করে। তো এই জন্য আমরা সবসময় প্রস্তুতির মধ্যেই থাকবো, সবসময় পড়াশোনার মধ্যেই থাকবো, কারণ যেহেতু আমরা ঘর থেকে বেরোই না, অবশ্যই পড়াশোনা করব। আর সকল চ্যাপ্টারগুলো আমরা খুব ভালোভাবে আয়ত্ত করার চেষ্টা করব। আর যদি কোনো সমস্যা হয় আমার ফোন নাম্বারটা দেওয়াই থাকলো, আমার ফোন নাম্বারে ফোন করতে পারো যে এই সমস্যা, সেই সমস্যা যদি আমি ব্যস্ত থাকি তাহলে বলবো যে পরে একটু ফোন দিও। যেটাই হোক আমার সাথে যোগাযোগ করলেও পারবে সমাধান করতে। তো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ আমার সাথে থাকার জন্য, এই ভিডিওগুলো দেখার জন্য। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো এবং নিরাপদে থেকো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।